Hello and welcome to this video. In this video, I'm going to share my experiences of getting a band 8.5 in my IELTS reading test. So, without any further delay, let's get started. So, ভিডিও শুরুতেই একটি কথা বলে রাখা দরকার যাতে আপনি পরবর্তীতে কনফিউজ না হন। আমি IELTS এক্সাম দিয়েছি দুইবার। প্রথমবার যখন আমি IELTS এক্সাম দেই আমার স্কোর আসে ওভারঅল 6.5 এন্ড রিডিং এ স্কোর আসে 6.5। সেকেন্ডবার আমি যখন আবার এক্সাম দেই তখন আমার রিডিং এ স্কোর আসে 8.5 এন্ড ওভারঅল স্কোর আসে 8। আজকের এই ভিডিওটাকে আমি তিনটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমি কথা বলবো কিভাবে আমি 6.5 পেলাম, সেকেন্ড পার্টে আমি কথা বলবো রিডিংয়ে কিভাবে আমি 8.5 পেলাম, এন্ড থার্ড পার্টে আমি কথা বলবো আপনি যদি 8.5 এর জন্য প্রিপারেশন নিতে চান আপনার জন্য কি কি করা উচিত, অথবা আমি যদি একদম নতুনভাবে আবার স্টার্ট করি আইএলটিএসটা এন্ড আমার হাতে 2 মাস সময় থাকে আইএলটিএসে ভালো একটা স্কোর করার জন্য আমি কিভাবে প্রিপারেশন নিতাম। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এইচএসসি শেষ করি 2021 সালে ডিসেম্বরে। তো আমার এইচএসসি শেষ হওয়ার পরে আমি 1 মাস একটু রেস্ট নেই, দেন ফেব্রুয়ারির একদম শুরুর দিকে আমি আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। তো আমার জন্য আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সব স্টুডেন্ট যা করে আমিও তাই করি, একটা কোচিং সেন্টারে জয়েন করি অ্যান্ড কোচিং সেন্টারের শিডিউল অনুযায়ী ক্যারি অন করতে থাকি। তো আমি যখন একটু পাসপোর্টটা হাতে পাই তখন আমার হাতে একটা অপশন আসে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে বাইরে যেতে হবে। তো আমার জন্য টার্গেট ছিল সেপ্টেম্বর সেশনে ইউএসএ যেতে হবে। তো ইউএসএ যেতে হলে আমাকে এক্সাম দিতে হবে এপ্রিলে অ্যান্ড আমার রেজাল্ট রেডি থাকতে হবে মের মধ্যে। এরপরে যদি আমি আইএলটিএস এক্সামটা দিতাম তাহলে আমার রেজাল্ট দিয়ে আমি সেপ্টেম্বর সেশনের জন্য অনেকগুলো ভার্সিটির ডেডলাইন মিস করে ফেলতাম অ্যান্ড আমি ভালো একটা আমি সেপ্টেম্বর সেশন কোনোভাবেই ধরতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি পাসপোর্ট হাতে পাই মার্চের মোটামুটি মাঝামাঝি সময়ে, অ্যান্ড মার্চের শেষ দিকেই আমি রেজিস্ট্রেশন করে ফেলি আইএলটিএস এক্সামের জন্য। আমি যেহেতু কোচিং সেন্টারে জয়েন করছি ফেব্রুয়ারির শুরুতে, তো আমার কোচিং সেন্টারে তখনও রিডিংয়ে টাচও করা হয় না, আমি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলছি। তো এক্সামে যখন আমি মোটামুটি প্রিপারেশন নিতেছি তখন আমি কোচিং সেন্টারের ফ্লোটা ছেড়ে দিই, কারণ ওদের কোর্সটা শেষ হবে যেই দিন ওই দিন আমার এক্সাম। তো আমি কোর্সটার ফ্লোটা ছেড়ে দিই নিজে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। তো আমি যখন রিডিংটা প্রথমবার দেখি তখন আমার রিডিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, অ্যান্ড প্রথম যেই দিন আমি রিডিংয়ের কমপ্লিট একটা টেস্ট দিই আমার স্কোর আসে 11, অনলি 11 আউট অফ 40। তো 11 আসার পর আমি যেটা করি আমি নিজেকে কোনোভাবে মোটিভেট করে পরের দিন আবার সেমভাবে একটা এক্সাম দিই, অ্যান্ড ওই এক্সামে আমার স্কোর আসে অনলি 9। তখন আমার জন্য একটু শকিং একটা বিষয় হয়ে যায় যে আমি কীভাবে রিডিংয়ে আমার স্কোরটা ইমপ্রুভ করতে পারি। তো আমি যেটা করি কয়েকদিন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছিলাম। রিডিংটা আমার কাছে সবচেয়ে বোরিং মডিউল মনে হয়, কারণ আমি রিডিংয়ের টেকনিকগুলো জানতাম না, কীভাবে আনসার করতে ওইগুলো জানা ছিল না। তো আমি কয়েকদিন প্র্যাকটিস করতাম, ইউটিউবের ভিডিও দেখতাম, বাট কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আমার মেইন প্রবলেম যেটা ছিল সেটা ছিল যে আমি তাড়াহুড়ো করতাম প্রচুর, অ্যান্ড তাড়াহুড়োর কারণে অনেকগুলো আনসার ভুল হতো, কারণ আমি 1 ঘন্টার মধ্যে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে, অ্যান্ড আমার টার্গেট ছিল 40টা কোয়েশ্চেনই আনসার করতে হবে। দ্যাটস ওয়াই আমার অ্যাকুরেসি অনেক কম ছিল। তো একদিন আমি কী করলাম, একটু মাথা ঠান্ডা করে ধীরে ধীরে এক্সাম দিতেছিলাম। সেই দিন আমি মাত্র 30টা আনসার করছি, অ্যান্ড লাকিলি ওই দিন আমার 30টার মধ্যে 21টা আনসার হয়ে যায়। তো তারপরে থেকে আমি যেটা করি আমার মাথা ঠান্ডা রেখে একদম ধীরে সুস্থে আনসারগুলো করতে থাকি। তো দেখা যেত আমি 2টা প্যাসেজ হয়তো বা সলভ করতাম, কিন্তু 2টা প্যাসেজের মধ্যে হয়তো বা 26টা কোয়েশ্চেন আনসার করছি, এর মধ্যে আমার 23টা 24টা আনসার হয়ে যাচ্ছে। তো এরপরে থেকে আমি যেটা শুরু করি আমি 3টা প্যাসেজ বাদ দিয়ে দিই থার্ড প্যাসেজটা, কারণ থার্ড প্যাসেজটা কম্পারেটিভলি একটু বেশি ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই আমি শুধু প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 পড়ি, অ্যান্ড এই 2টা দিয়েই আনসার করা ট্রাই করি। দেখা যায় আমার মোটামুটি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি মার্চের শেষ দিকে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করছি, অ্যান্ড এপ্রিলের মাঝামাঝি সময় আমার এক্সাম ছিল এপ্রিলের 21 তারিখ। তো আমাকে একটা শর্টকাট খুঁজতে হয়েছিল, দ্যাটস ওয়াই আমি এই টেকনিক ফলো করি। অ্যান্ড এক্সামে যখন যাই আমার কাছে মনে হয় যে এক্সামে যে কোয়েশ্চনটা আসে সেটা কেমব্রিজের যে কোয়েশ্চনগুলো সেগুলো থেকে আরেকটু বেশি ইজি হয়। তো আমি এক্সামটা দিয়ে আসি, অ্যান্ড আমার আশা ছিল যে এক্সামে 6 পাবো, বাট লাকিলি আই হ্যাভ গট 6.5 ইন মাই রিডিং, অ্যান্ড ওভারঅল 6.5 আসে। তো আইএলটিএসে 6.5 পাই, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আরেকটা জিনিস করছিলাম যে আমি অনেকগুলো বই পড়তাম, কারণ আমার হাতে ফ্রি টাইম ছিল, আমার কোনো কিছু করা ছিল না, যেহেতু আমি বাইরে চলে যাব আমার টার্গেট। দ্যাটস ওয়াই আমি যেহেতু ফ্রি টাইম আছে আমি কিছুই করতাম না, জাস্ট কয়েকটা ইংলিশ বই পড়তাম। ইংলিশ বই কেন পড়তাম, কারণ আমার কাছে ইংলিশ বইগুলা পড়তে ভালো লাগতো, কারণ আমি চাচ্ছিলাম ইংলিশটা আরেকটু ইমপ্রুভ করতে। দ্যাটস ওয়াই। তো 6.5 আসলে সব কিছু ঠিকঠাক, মানে একটা এজেন্সিতে ফাইল জমা দিলাম, কারণ আমি নিজে নিজে ফাইল প্রসেসিংটা করি নাই, কারণ আমার কনফিডেন্স ছিল না আমার ফাইন্যান্সিয়াল সলভেন্সি নিয়ে। দ্যাটস ওয়াই আমি একটা এজেন্সিতে যাই, অ্যান্ড আনফর্চুনেটলি ওই এজেন্সিটা একটা ফ্রড এজেন্সি ছিল,
অ্যান্ড আমার ভিসাটা 2বার রিফিউজ হয়। ওরা যে ডকুমেন্টসগুলো দেয় অথবা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ওইগুলা খুব একটা ভালো ছিল না, দ্যাটস হয় আমি 2বার রিজেক্টেডও হই ইউএস এম্বাসি থেকে। এই পার্ট থেকে শুরু হবে আমার 8.5 এর জার্নিটা। তো এইভাবে করি অ্যান্ড সেকেন্ড টাইম যখন রিফিউজ হই মোটামুটি জানুয়ারির দিকে আবার সিরিয়াস হয়ে যায় যে আমি এক্সাম দিতে হবে, কারণ আমি কয়েকটা টিউশন স্টার্ট করি অ্যান্ড টিউশনিতে যাওয়ার পরে আমার আবার ওই কনফিডেন্টটা আসে যে না আমি ভালো একটা কিছু করতে পারবো যদি আবার এক্সাম দিই, অ্যান্ড যদি আরেকটা ভালো একটা স্কোর থাকে তখন আমার জন্য আরও বেশি অপরচুনিটি থাকবে। তো আমি এটা ভেবে আমি আবার প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। তো আমি যখন আমার মাইন্ডসেটটা ঠিক করে ফেলি না আমাকে এক্সাম দিতে হবে, তো আমি মোটামুটি ধীরে সুস্থে প্র্যাকটিস করাটা স্টার্ট করে দেই। প্রথম দিকে আমি কোনো একটা প্যাসেজ 1 পড়তাম, ওই প্যাসেজটা অ্যানালাইজ করতাম অ্যান্ড দেন ওইখান থেকে ভোকাবুলারি শিখতাম। বাট আমি জানুয়ারি থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি, তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস এইভাবে প্র্যাকটিস করি। আমার কনসিস্টেন্সি ছিল না, কারণ আমি অত বেশি সিরিয়াস ছিলাম না এক্সাম দিব নাকি দিব না। বাট মার্চের শুরুর দিকে এসে আমি পুরোপুরি ফাইনাল ডিসিশনটা নিয়ে নেই না আমাকে এক্সামে দিতেই হবে, অ্যান্ড এপ্রিলের 29 তারিখে আমি রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন করার পর থেকে আমার প্রেশারটা চলে আসে আমাকে পড়তেই হবে। দেন আমি মার্চের শুরু থেকে একদম এপ্রিলের 29 তারিখ আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়তে থাকি। তো আমি কীভাবে পড়ছিলাম, আমার পড়ার টেকনিকটা ছিল আমি ফার্স্ট দিকে যেহেতু আমার আগে থেকে ভোকাবুলারি হালকা পাতলা প্র্যাকটিস করতাম সিরিয়াসলি না, তো আমি এটা কন্টিনিউ করি যে আমি কোনো একটা রিডিং ফুল টেস্ট দেই, আমি কোনো একটা রিডিংয়ের ফুল টেস্ট দেই অ্যান্ড ওই টেস্ট থেকে যেই প্যাসেজেরটা আমার কাছে কঠিন লাগে ওই প্যাসেজের ভোকাবুলারিগুলো আমি শেখার ট্রাই করতাম, দেন ওইগুলো আবার আমি নোট করে রাখতাম, পরের দিন আবার সকালে উঠে এইটা রিভিশন দিতাম। এটাই ছিল আমার ডেইলি রুটিন। আমি একটা কমপ্লিট টেস্ট দিব, ওই টেস্টের ভিতর থেকে যে কোনো একটা প্যাসেজ ধরবো, ওই প্যাসেজের সবগুলো ভোকাবুলারি শিখবো। এইভাবে আমি 1 মাস প্র্যাকটিস করি। তো 1 মাস পর মোটামুটি রমজান মাস চলে আসে, তো আমি রমজানে স্টাডি সেম টেকনিকে কন্টিনিউ করতেছিলাম। বাট এক্সামের কয়েকদিন আগে যখন আমার এক্সাম একদম কাছাকাছি চলে আসে তখন আমি যেটা করি যে আমার দেখা যেত অন অ্যান এভারেজ 33, 34, 35 এইরকম স্কোর আসতেছিল, হুইচ ওয়াজ এ গুড স্কোর। অ্যান্ড আমি জানতাম যে এক্সামে গিয়ে আমি আরও ভালো করতে হবে। দ্যাটস ওয়াই আমি কী করি আমার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ানোর ট্রাই করি, যেটা আমি আমার লিস্টিংয়ের ভিডিওতে বলছিলাম। এই পর্যায়ে এসে আমি 2টা টেস্ট দিতে শুরু করি। 1 সপ্তাহ 2টা টেস্ট দেওয়ার পরে লাস্ট কয়েকদিন আমি 3টা টেস্টও দিছি একসাথে, 3টা রিডিং 3টা লিসনিং, তারপরে একটা রাইটিং করতাম, ওইটা ভালোভাবে অ্যানালাইজ করতাম, সাথে স্পিকিং। আমি কন্টিনিউয়াসলি 4টা মডিউল প্রতিটা দিন, ওই 2 মাস আমি কন্টিনিউয়াসলি 4টা মডিউলই প্র্যাকটিস করছি। 4টা মডিউল প্র্যাকটিস করার ফলে আমি যখন ইভেন ঘুমাতামও তখনও আমার ঘুমানোর আগেও ইংরেজিতে থিঙ্ক করতাম, ইভেন ড্রিমও দেখতাম ইংরেজিতে, এটাও হয়েছিল। তো তারপরে এক্সাম আসলো, তো এক্সামে যেহেতু আমি বাসায় 3টা মক টেস্ট একসাথে দিয়ে অভ্যস্ত রিডিংয়ের, তো রিডিং আমার কাছে কোনো বিষয় ছিল না। অ্যান্ড এক্সামে একটা ট্রাপ ছিল, ট্রাপটা আমি ইজিলি ধরতে পারছিলাম, যে দ্যাটস ওয়াই আমার আরেকটু বেটার হয়েছে, নাইলে আমার হয়তো এই স্কোরটা অ্যাচিভ করা পসিবল ছিল না। বাট সব কিছুর পরে আমার লাক ফেভার করছে অ্যান্ড এক্সামের কোয়েশ্চনটা মোটামুটি আমার জন্য মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চন, অথবা আমার মনে হয়েছে যে ইজি হয়েছে। এই পর্যন্ত ছিল আমার 8.5 পাওয়ার জার্নি। এখন এই পর্যায়ে এসে আমি যদি আপনাকে 2 মাসের একটা স্টাডি রুটিন দেই যে আপনি কীভাবে পড়বেন, পড়লে আপনি ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে এই পর্যায়ে আলোচনা করব। তো আমার হাতে ধরে নিচ্ছি আমি আবার IELTS এক্সাম দিব অ্যান্ড আমি কোনো কিছুই জানি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি একদম জিরো থেকে স্টার্ট করতে হয় তাহলে আমি যেভাবে করতাম, আমি উইকলি প্ল্যান করতাম। 8টা উইকের আমার 2 মাসের, দ্যাটস মিনস আমার হাতে 8টা উইক আছে। তো প্রথম 4টা উইক আমি স্পেন্ড করতাম জাস্ট প্যাসেজ ওয়াইজ, লাইক প্রথম উইকে আমি ফার্স্ট প্যাসেজটা পড়তাম, দ্বিতীয় উইকে আমি সেকেন্ড প্যাসেজটা পড়তাম, থার্ড উইকে আমি থার্ড প্যাসেজটা পড়তাম, ফোর্থ উইকে এসে কমপ্লিট করে একটা মক টেস্ট দিয়ে আমি আমার উইকনেসগুলো ফিগার আউট করা ট্রাই করতাম অ্যান্ড উইকনেসগুলো নিয়ে কাজ করতাম। তো এই গেল আমার 4 উইকের রুটিন। এই 4 উইকের পরে আমি যেটা করতাম, নেক্সট 4 উইক অথবা সেকেন্ড মান্থে আমি যেটা করতাম, জাস্ট 1 মাসে 30 দিন আছে, 30টা মক টেস্ট দিব, কমপ্লিটলি 30টা মক টেস্ট। সাথে আমি লাস্টের 1 সপ্তাহ আমি 4 দিন 2টা করে মক টেস্ট দিব, লাস্ট 3 দিন আমি আরও 3টা করে মক টেস্ট দিব। সো এইভাবেই আমি প্র্যাকটিস করতাম যদি আমার হাতে আবার 2 মাসের একটা প্রিপারেশন টাইম থাকতাম অ্যান্ড আমাকে একদম জিরো থেকে স্টার্ট করতে হতো। ভিডিও এতটুকু পর্যন্ত দেখে থাকলে আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন আপনার রিডিং মডিউলের কোন সেকশনের সমস্যা অথবা কোন টাইপ অফ কোয়েশ্চনের সমস্যা, আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার ট্রাই করব। অ্যান্ড আপনি যদি এই 2 মাসের স্টাডি প্ল্যানটা ফলো করে কোনো একটা কোর্স করতে চান অ্যান্ড আপনি যদি সিলেটের ভিতর থেকে থাকেন, আপনার লোকেশন যদি সিলেটের ভিতর হয়ে থাকে, দেন আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন।
আমাদের কোর্সটিতে জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। টাটা। আল্লাহ হাফিজ।